শীতে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে, সবাইকে সতর্ক করে প্রস্তুতি নেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 17 সেপ্টেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকে অনেক সমালোচনা করলেও স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষতার পরিচয় দিয়েছে। করোনাকালে তাৎক্ষণিক যেসব ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল সেগুলো যথাযথভাবে নেওয়া হয়েছে বলেই করোনা নিয়ন্ত্রণে আনা গেছে। অন্যদিকে বাংলাদেশের স্বাস্থ্য খাতের ত্রুটি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ নির্ধারণ শীর্ষক আলোচনায় পরিকল্পনা মন্ত্রী বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে গ্রামের মানুষ অবিচারের শিকার। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহরে আমার অতিথি হিসেবে আমার সাথে সংযুক্ত আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ। আমার সাথে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ এবং আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকে রাজকাহনে। যেটি নিয়ে কথা বলতে চাই, প্রথমে প্রধানমন্ত্রীর যে সতর্ক বার্তা সেটি নিয়ে একটু ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আসন্ন শীতে করোনা পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। কেমন খারাপের দিকে যেতে পারে, তখন আসলে পরিণতি কেমন হতে পারে এবং কেন এরকম আশঙ্কা? ডাক্তার এবিএম আব্দুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি আজকেও 26 জন মারা গেছেন, গতকালেও 32 জন। মৃত্যুর মিছিল কিন্তু আসলে কমছে না, যদিও সংক্রমণের ঝুঁকি কিছুটা কমছে সংক্রমণ। তো আমি যারা আমাদের ছেড়ে চলে গেছেন, ইন্তিকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি ইতিমধ্যে অনেক ডাক্তারকে হারিয়েছি, স্বাস্থ্যকর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তি, সাধারণ মানুষ, সবারই আত্মার মাগফিরাত কামনা করি এবং সবারই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তো আপনি যে কথাটা বললেন ওই প্রসঙ্গেই আসি। আসলে যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, আপনি নিশ্চয়ই খেয়াল আছে, গত বছর কিন্তু চায়নাতে যখন এই করোনার সংক্রমণ শুরু হয় ডিসেম্বর মাস, তখন কিন্তু প্রচন্ড শীত ছিল। তখন থেকে কিন্তু সবার একটা ধারণা ছিল যে শীতে এটার প্রকোপ কিন্তু বাড়ার সম্ভাবনা খুব বেশি। তো সেটা তো সত্যই, ওই সময় কিন্তু টেম্পারেচার কিন্তু 10-12 ডিগ্রি টেম্পারেচার ছিল চায়নাতে। তখন যখন ওদের দেশে শীত একটু শীতের প্রকোপ কমতে শুরু করলো, কিছুটা গরম পড়লো, তখন কিন্তু সংক্রমণ কিছুটা কমছিল, চায়নার কথা বলছি। এবং তারা নিশ্চয়ই অনেক নিজের স্বাস্থ্য যেগুলো ঝুঁকি, লকডাউন, এগুলো তো তারা নিচ্ছে, সব মিলিয়ে হয়তো কমছিল আর কি। তো এরপরেও তাদের একটা ধারণা ছিল ওই সময় যে গরমে বোধহয় একটু কমবে, কিন্তু দেখা গেল যে গরম যখন আমাদের দেশে আসে অতটা কিন্তু আসলে কমে নাই তেমন। এমনকি মধ্যপ্রাচ্যে যদি দেখেন আপনি, তখন তো গরমই, তারপরেও তো ওদের করোনার প্রকোপ তো কমে নাই। এমনকি আপনি ইন্দোনেশিয়া দেখেন বা সিঙ্গাপুর দেখেন, মালয়েশিয়া তো নাতিশীতোষ্ণ বলি আমরা, সিঙ্গাপুরে না গরম না শীত, সেখানে কিন্তু করোনার সংক্রমণ কমে নাই। তো পরে দেখা গেল যে আসলে হ্যাঁ, শীতে একটু বাড়ছিল, এটাও যেমন সত্য, যে গরমে তেমন কমে না, এটাও সত্য। তার মানে আবহাওয়া বোধহয় খুব এফেক্ট করবে কিনা এখনো কিন্তু রিসার্চ পর্যায়ে আছে। তবুও মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বলছেন, এটা কিন্তু অনেকেই আশঙ্কা, আমাদের দেশে অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা যারা আছেন বা অনেক আমাদের ডাক্তার বা সাধারণ মানুষ তারাও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে সামনে শীত আছে, আবার না জানি আমাদের করোনার সংক্রমণ বেড়ে যায়। কারণ আমরা তো এখনো ঝুঁকিমুক্ত নই। বিশেষ করে জনগণ যেভাবে চলাফেরা করছে হাটে ঘাটে বাজারে, ইভেন ট্রান্সপোর্ট, বাসে তো বাদর জোলা হয়ে হ্যান্ডেল ধরে ধরে মানুষ চলছে, বাস, ট্রেন, লঞ্চ। এখন ট্রেনে তো আগের ওই দূরত্ব মেনটেন সেগুলো তো নাই। সুতরাং জনগণ তো এগুলো মানছে না এবং জনগণের মধ্যে কোনো আতঙ্ক ভাব বা ভীত সন্ত্রাস কিছুই কিন্তু নাই। তারা করোনাকে আর মনেই করে না, যেভাবে রাস্তাঘাটে দেখলে বোঝা যায় করোনা বোধ নাই আসলে। সেই জন্যই তো আমাদের ঝুঁকিটা একটু রয়ে গেছে, তাদের হাতে কি আর কোনো বাড়তেও পারে অপশন আর কি। বিকল্প ছিল কি? মানে সবকিছু যখন খুলে দেওয়া হয়েছে তাদেরকে তো যেতে হবে, এই বাস্তবতাটাও তো আছে। নিশ্চয়ই এই বিষয়টাও একটু জানবো, কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়েও আমি আরেকটু আমি জানতে চাই ডাক্তার বেনজির আহমেদ আপনার কাছ থেকে। আপনি যদি বলেন যে আসলে ডাক্তার এবিএম আব্দুল্লাহ যে বলছিলেন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, চিকিৎসকরাও যেমন আশঙ্কা করছে যে শীতে না জানি কি পরিস্থিতি হতে পারে, এরকম কি কোনো গবেষণা আমাদের আছে যে আসলে কেমন পরিস্থিতি হতে পারে, তখন ভয়াবহতা কেমন হতে পারে? এখনকার পরিস্থিতির মধ্যে কি, মানে যেটা আমরা শুনছি সেকেন্ড ওয়েভ এরকম আসতে পারে, এখন কি চলছে, শীতে কি আসতে পারে, এটা কি কোনো গবেষণা লব্ধ নাকি ধারণাগতই শুধু? ডাক্তার বেনাজির। না, আসলে এ ধরনের এখনো কোনো গবেষণা নেই যে শীতে এটা বাড়বে, এরকম কোনো উপাত্ত দিয়ে বলা যাচ্ছে না। তবে এপিডেমিওলজিক্যালি যদি বলেন, রোগতাত্ত্বিক ভাবে দেখা যাচ্ছে তাই, যে যে অঞ্চলে শীত পড়ছে সেখানে এর প্রকোপটা একটু বেড়ে যাচ্ছে। আসলে এই আমাদের যেটা SARS-CoV-2, যেটা এই কোভিড প্যান্ডেমিকটা করছে, প্যান্ডেমিক স্ট্রেনে রূপান্তরিত হয়েছে ভাইরাসটা। প্যান্ডেমিক স্ট্রেন মানে হলো তার এমন কিছু বৈশিষ্ট্য অর্জন করে যেটা কোনো বাধা মানে না,
সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এবং সেটা এক মহাদেশ থেকে আর এক মহাদেশে ছড়ায়। এটাই হলো প্যান্ডেমিক স্ট্রেন। এবং যে প্যান্ডেমিক স্ট্রেন যত স্ট্রং, সে তত বেশি ভয়াবহতা করবে। এটাও যেরকম করছে। আমরা 1918 সালের যে প্রথম ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক, এটার কথা যদি বলি, তো ওইটার আমাদের যে অনেক তথ্য প্রমাণ আছে তা না, কিন্তু তারপরে ওখানে কিন্তু আসলে বিশাল সংখ্যক লোক মারা গিয়েছিলেন। সেটা কেউ কেউ 4 কোটি বলেন। এখন ঠিক এটাকে যদি আমরা দেখি, এখন এটা আসলে শীতকালে কতটুকু হবে এটা নির্ভর করবে আমাদের প্রস্তুতি কতটুকু সেইটা। যেমন জাপানের কথা একটা উদাহরণ দিতে পারি। জাপান ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তারা চিন্তা করছে যে সামনে শীতকালে যাতে না বেড়ে যায়, তার জন্য এখন তারা ট্রেসিং টেস্টিং কে আরো বেশি গুরুত্ব দিচ্ছে, এবং তারা কর্মপরিকল্পনা তৈরি করছে যে সেই সময় কি করবেন যদি রোগী বেড়ে যায়, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। এবং তারা এগুলো অনেক বেশি প্রিপারেশন নেন, অনেক বেশি এক্সারসাইজ করেন। আমি এনএসকে মাঝে মাঝে একটু ওদের এগুলো দেখি, সেখানে এটা খুব আমি আশ্চর্য হই যে তারা এটাকে কত সিরিয়াসলি নেন। আমাদের যে ডাক্তার জায়গাটাই বেনজির আহমেদ, ঝুঁকি, আমরা কিভাবে সিরিয়াসলি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদেরকেও বলছেন যে প্রস্তুতি, সবাইকে প্রস্তুতি নেবার আহ্বান জানাচ্ছেন। সেই প্রস্তুতিটা আমাদের কি আছে বা কি নেওয়া হচ্ছে, কেমনটা হবে সেটা একটু জানতে চাইবো। তবে তার আগে একটু যেই আশঙ্কা বা ধারণার কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটার জায়গায় জানতে চাই যে অনুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল তিনি বলছেন, তার একটি বক্তব্য যেটি গণমাধ্যমে আসছে, যে শীত আসতে আসতে সবার মধ্যে, মানে বাংলাদেশে একটা হার্ড ইমিউনিটি, বেশিরভাগ মানুষের শরীরে অ্যান্টিবডি চলে আসবে। তিনি ঠিক এটি বলছেন যে অ্যান্টিবডি চলে আসবে, যেটিকে সেখানে আসলে করোনা সংক্রমণের হার কমে যাবে বলে তিনি ধারণা করছেন, বা তার বক্তব্য এরকমটা। এটা সম্পর্কে কি বলবেন ডাক্তার বেনজির? ধন্যবাদ। ডক্টর বিজন কুমার শীল যেটা বলেছেন, হয়তো এপিডেমিওলজিক্যালি সেটা এতটা গ্রহণযোগ্য নয়। কারণ 30% পজিটিভ হলে হার্ড ইমিউনিটি আসবে, এটা গ্রহণযোগ্য নয়। তবে ডেফিনেটলি সংক্রমণ কিছুটা কমবে। এটাকে আমরা ঠিক হার্ড ইমিউনিটি বলবো না, কিন্তু সংক্রমণ স্বাভাবিক। আপনি ধরেন ঢাকা শহরে যদি 30% লোক এফেক্টেড হয়, তাহলে এই 30% লোক এক হলো আক্রান্ত হবে না এক্সপোজড হলেও, এক। 2 নম্বর হলো যে তারা অন্যদের জন্য ঝুঁকি নয়, কারণ তাদের সংক্রমণ হয়ে গেছে এবং তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে এবং তাদের ভাইরাস কি। এখন কথা হলো যে হার্ড ইমিউনিটি হতে হলে আমাদের অনেক লোক আক্রান্ত হতে হবে। সেইটা আমাদের 14 কোটি লোক, কিংবা ঢাকায় যদি আপনি 1.5-2 কোটি লোকের কথা বলেন, তাহলে তাদের বহু সংখ্যক লোক আক্রান্ত হতে হবে। তার আগে কিন্তু হার্ড ইমিউনিটি কঠিন। ধরেন আমার পরিবারে যে এখন অবস্থাটা, আমাদের পরিবারে সবাই আমরা মানুষ, মানে আমি সব, এর শরীরে অ্যান্টিবডি চলে আসবে, তার ফলে একটা সুফল কি শীতে আমরা আশা করতে পারি? এটুকু শুধু যদি বলেন। জি, মানে তাহলে এই অ্যান্টিবডি চলে আসবে বেশিরভাগ মানুষের শরীরে, আপনি বলছিলেন ডাক্তার বিজন কুমার শীলের বক্তব্য নিয়ে, অ্যান্টিবডি চলে আসলে আমরা তার একটা সুফল পাবো, এটি আমরা আশা করতে পারি? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। মানে যত লোকে আক্রান্ত হবে, যত লোকের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, আমরা তার কিছু সুফল পাবো, এটা ঠিক। ইট ইজ রাইট। অনেক ধন্যবাদ ডাক্তার বেনজির। প্রস্তুতির বিষয়টা একটু আলোচনায় আসি, আপনার কাছেও নিশ্চয়ই জানতে চাইবো। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আপনার এই বিষয়ের মূল্যায়ন কি? শীতে আশঙ্কার জায়গাটা এবং সাথে সাথে শীতে আবার অবস্থা ভালো হবারও একটা ধারণা সাথে সাথে দুটোই প্রচলিত হচ্ছে বা বলা হচ্ছে, সেই বিষয়ে আপনার মূল্যায়ন কি? এবং যে প্রস্তুতির বিষয়ে ডাক্তার বেনজিরও বলছিলেন, জাপানের কথা বলছিলেন, আমাদের আসলে প্রস্তুতির আভাসটা কেমন পাচ্ছেন? হাসপাতালগুলো বিশেষ করে কেমন প্রস্তুত, সামনে যদি অবনতি সত্যিই হয় তাহলে? আমাদের 2 জন বিজ্ঞ আলোচক ইতিমধ্যে মতামত দিয়েছে। তো আমি যেটা বুঝি, শীতকালে আমাদের কিছু রোগ, প্রতিটি মৌসুমের সাথে নতুন নতুন কিছু রোগ আসে। যেমন গ্রীষ্মকালে কিছু আসে এবং শীতকালে। তো শীতকালে আমাদের যে রোগগুলো হয় তার মধ্যে কিন্তু একটি রোগ, ভাইরাস জনিত রোগগুলো কিন্তু শীতকালে বাড়ে। যেটা এপিডেমিওলজিক্যালি যেটা প্রফেসর আহমেদ যেটি বললেন, যেমন হলো ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ফ্লু দেখি আমরা, ভাইরাল ফিভার দেখি, এইসব এগুলো কিন্তু শীতকালে বাড়ে। তো সেই হিসাব করে যদি আমরা বলি এটা একটা আরএনএ ভাইরাস, এটিও একটি ভাইরাস, হয়তো শীতকালে বাড়তে পারে। তবে এটি ঠিক যে এখনো পর্যন্ত কোনো গবেষণা আমরা বলতে পারবো না
শীতকালে একেবারেই বাড়বে, আবার একেবারে বাড়বে না এটিও বলা যাবে না। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আগাম তিনি প্রস্তুতি নেন। সেই কারণে যেহেতু আমরা কিছুই জানি না, হয়তো শীতকালে আমাদের বাড়তেও পারে, আবার এমনও হতে পারে শীতকালে আমাদের আবার নতুন একজন ইনফেকশন ভাইরাস আবার আমদানি হতে পারে। যার কারণে আমাদের প্রস্তুতি অত্যন্ত প্রয়োজন। যেমন আমাদের দুটি প্রস্তুতি এখন অত্যন্ত প্রয়োজন। যেমনটি প্রয়োজন শীতকালে আমাদেরকে যেসব রোগগুলো শীতকালীন এবং করোনা ভাইরাসও যদি বাড়ে, যেমন আমাদের এখন 70% বিছানা শয্যা কিন্তু খালি আছে, যার কারণে সরকার এখন কিন্তু বন্ধ করছে না, দুই একটি ছোট ছোট জায়গা ছাড়া কাউকে বন্ধ করছে না, কারণ যে কোনো মুহূর্তে বাড়তে পারে। আবার অনেকে আমরা বলছি বিশেষজ্ঞরা সেকেন্ড পিক আসতে পারে। আমাদের ফার্স্ট পিক যদি আমরা জুন মাসের 30 তারিখ বা হাইয়েস্ট যদি 29 বা 28 তারিখ ধরি বা 31 তারিখে ধরি, তাহলে আমরা কিন্তু পরবর্তী আবার পিক আসতে পারি। সেই জন্য সেই প্রস্তুতি আমাদের কিন্তু আছে, অক্সিজেন সাপ্লাই আছে, আমাদের অক্সিজেন প্ল্যান্ট আছে, ভেন্টিলেশন আছে, সেই প্রস্তুতি আমাদের আছে। তা আমাদের জনবল যেটি আমাদের সংকট ছিল, সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাক্তার নার্সদের নিয়োগ দিয়ে একটি অবস্থানে আসছে। আরেকটি প্রস্তুতি অত্যন্ত জরুরি আমি যেটি মনে করি, যেটি হলো আমাদের ভ্যাকসিনেশন নিয়ে অনেক কথা আসছে, নিশ্চয়ই আজকে হয়তো আলাপ করতে পারেন হয়তোবা, যে ভ্যাকসিনেশনের জন্য যদি আমাদের আসে 2021 সালে, তাহলে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যেমনটি আমরা 3টি ভ্যাকসিন নিয়ে কথা বলছি, বিশ্বে এখন 6টি ভ্যাকসিন থার্ড ফেজে আছে, আমরা 3টি ভ্যাকসিন নিয়ে কথা বলছি, চায়না, অক্সফোর্ড এন্ড আমরা যেটি হলো রাশিয়া। তো আমাদের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। কারা পাবে, এটির হলো বিপণন কি হবে, এটির হলো আমাদের হলো সরবরাহ কিভাবে হবে, আমরা কিভাবে কাদেরকে প্রায়োরিটি দেব, এইসব প্রস্তুতিও এখনই নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী অবশ্য সেটিও জানাচ্ছেন যে যত তাড়াতাড়ি পাওয়া যায়, সবার আগে যেন ভ্যাকসিন, মানে সবচেয়ে আগেই যেন ভ্যাকসিনটা পাওয়া যায়, এই জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, এমনটিও জানাচ্ছেন। কিন্তু আপনি যেটি বলছিলেন যে জনবল সংকট বেড যথেষ্ট আছে, 70% আপাতত খালি আছে, এরকম যে বক্তব্য দিচ্ছেন জনবলের জায়গাটা, সেখানে একটু আসতে চাই যে চিকিৎসকরা একটা সিদ্ধান্তে, সরকারের যে সিদ্ধান্ত তাদের কোয়ারেন্টাইন সুবিধার বিষয়টি, তাদেরকে আবাসন সুবিধা দেওয়ার যে জায়গাটি, সেটি বাতিল করা হয়েছে বলে তারা সংক্ষুব্ধ প্রকাশ করছেন। এবং আপনার কর্মক্ষেত্রেও সোহরাওয়ার্দী হাসপাতালেও এরকম বিক্ষোভ হয়েছে, আপনার অফিস ঘেরাও করেও আন্দোলন হয়েছে, সেটিও আমাদের গণমাধ্যমে এসেছে। তারা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে যে এই বিষয়ে ব্যবস্থা নেবার জন্য। আসলে এইটার যৌক্তিকতা কতটা দেখেন? ডাক্তার আব্দুল্লাহ বলছিলেন অনেক চিকিৎসকের মধ্যে বা চিকিৎসা কর্মী প্রাণ হারিয়েছেন, তাদের এই যে বিক্ষুব্ধ হয়ে ওঠা, এটি আসলে কি এই অবস্থায় যৌক্তিক বলে মনে করেন ডাক্তার উত্তম কুমার বড়ুয়া? ধন্যবাদ। আসলে প্রথমত একটু তথ্যগত ভুল আছে মিডিয়ার মধ্যে, যেটি আসছে আমি মনে করি সঠিক তথ্যটা আসেনি। আমাদের চিকিৎসকরা আমার কাছে এসেছে, সত্যি আমি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাদের সুখে দুঃখে যে কোনো দাবি, যে কোনো কথাবার্তা নিয়ে আমার কাছে আসতেই পারে। এটিকে আমাকে ঘেরাও করা হয়েছে বা এতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, এই তথ্যটি সঠিক নহে। তারপরেও 48 ঘন্টা যেটা আলটিমেটাম দিয়েছে বলেছে, এটিও কিন্তু তথ্যগত ভুল আছে। এখানে তারা যেটি, আমি একটি পরিপত্র অনুসরণ করার জন্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আমি একটি আদেশ প্রদান করেছিলাম ডাক্তার নার্স কর্মচারীদের ক্ষেত্রে। যেহেতু মন্ত্রণালয় বলেছে আমাদের পরিপত্রগুলো ঠিকমতো মানা হচ্ছে না, পরবর্তীতে আর জটিলতার আশঙ্কা থাকবে, আমি ওই নোটিশটাই ডাক্তার নার্সদের কাছে বন্টন করেছি এবং বলেছি হলো অতি সত্বর আগামী শনিবার থেকে, অর্থাৎ গতকাল থেকে এই পরিপত্র অনুসরণ করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য আমি এটা দিয়েছি। যার প্রেক্ষিতে তারা আসছে হলো আমার কাছে জানতে আমরা কিভাবে ওর পরিপত্রটি অনুসরণ করব, আমাদের করণীয় কি। তো সেটি একটা মতামত, একটা আলোচনা আমার মধ্যে, এবং আমরা তাদেরকে বলেছি আমরা তোমাদের যে আবাসনের যেটি ব্যবস্থা, আমরা বিকল্প ব্যবস্থা করছি, তোমরা বিকল্প ব্যবস্থায় থাকবা, আমরা পরিপত্র যেটি আছে এটি আমরা পালন করার চেষ্টা করব এবং তোমাদের এই জিনিসটি আমাকে জানানো হয়েছে। জানেন অনেক জায়গার চিকিৎসকরাই এই বিষয়ে সংক্ষোভ প্রকাশ করছেন, তাদের জন্য আসলে কি বিকল্প ব্যবস্থা? আচ্ছা, হ্যাঁ, এটি ঠিক যে হলো যে আমাদের যে সরকার বিভিন্ন সময়ে আমাদের নির্দেশনা দিয়ে থাকে, বিভিন্ন ধরনের পরিপত্র এবং বিজ্ঞপ্তি বা আমাদেরকে প্রজ্ঞাপন এগুলো দিয়ে থাকে। এরকমই একটি বিষয়, যেমন আমরা যখন কোভিড, কারণ দেখেন এই কোভিডটি মহামারী, আমরা বিশ্বের কেউ আমরা প্রস্তুতি ছিলাম না, আমরা বাংলাদেশের প্রস্তুত ছিল না, যার কারণে আমাদের সময়ের প্রেক্ষিতে অনেক কিছুই পরিবর্তন। আজকে যদি হুর কথা বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারাও কিন্তু
প্রতিদিনই তাদের কথাগুলোর পরিবর্তন আসছে, নতুন কোনো প্রস্তাবনা আসছে। সেরকম আমাদেরও পরিপত্রে যেটি আসছে, আমাদের হলো যখন হলো একটি বলা হয়েছে 15 দিন আমাদের চিকিৎসক বা নার্সরা কাজ করবে, 15 দিন কোয়ারেন্টাইনে যাবে। এটি নিয়ে হয়তো অনেকে বলছে হলো এটা বিজ্ঞানসম্মত নয়। তখন আমরা হাসপাতালগুলোকে 7 দিন আমরা কোভিডে ডিউটি করছি, 14 দিন কোয়ারেন্টাইনে যাচ্ছি, 7 দিন নন কোভিডে করছি। তাহলে বিষয়টা একই রকম, 14 দিন আমি ডিউটি করছি, 14 দিন আমি কোয়ারেন্টাইনে থাকছি। আর দ্বিতীয় বিষয়টি হলো আমরা যে হোটেলগুলোতে যে ডাক্তার উত্তম কুমার ব্যবস্থাপনা জি হ্যাঁ, জি সরকার আপনি মনে হয় আমাদেরকে বলছিলেন সেই নির্দেশনা জায়গাটাই যে দিয়েছিল কোয়ারেন্টাইনের বিকল্প বিভিন্ন ব্যবস্থা, সেই হোটেলে জায়গাটা যদি থাকার একটু জন্য। বলেন। হ্যালো, সরি। জি, আমি জানতে চাইছিলাম আপনি যে বলছিলেন কোয়ারেন্টাইনের বিকল্প ব্যবস্থা করার কথা, আপনি হয়তো সেটি বলা আচ্ছা, শুরু তো করছিলেন। আমাদের সেটা সরকার যদি বলেন যেটি এই বলেছিল, কোয়ারেন্টাইনের বিকল্প ব্যবস্থাটা কি? আমাদেরকে যেটি বলেছিলেন হলো আমাদের যে হোটেলগুলো ছিল সেটার জন্য টাকা নির্ধারণ করা ছিল না। এটা আমরা কোনো হাসপাতাল 3,000 টাকা দিয়ে ডাক্তাররা আছে, কোনোটাই হলো 4,000 টাকা, কোনোটাই 3,500 টাকা, নার্সদের ক্ষেত্রে কোনোটা 2,000, কোনোটা 2,500, এরকম ছিল। তো পরিপত্রে একটি নির্ধারণ করে দিয়েছে, ডাক্তারদের জন্য 2,000 এবং হলো সিস্টারদের জন্য 1,200, কর্মচারীদের জন্য 800। এটি নিয়ে হয়তো একটু আমাদের জুনিয়র ডক্টর যারা আছে তারা সেটি মনে করছে যে এই টাকা দিয়ে তাদের হলো এই আবাসন ব্যবস্থা হয়তো তাদের যে স্ট্যান্ডার্ড হয়তো পাবে না। এটার জন্য আবার বিকল্প ব্যবস্থা সরকার করে দিয়েছে, 6টি ডরমিটরিতে আমরা যাতে ব্যবস্থা নিতে পারি, যেগুলো সরকারি বিভিন্ন বিয়াম আছে, আমাদের এনএপিডি আছে, নায়েম সহ অনেকগুলো প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানগুলোতে বিকল্প ব্যবস্থায় যারা করবে না তারা ওই টাকা দিয়ে হোটেলে থাকতে পারে, এই ছিল পরিপত্র। তারপরে আমি যতটুকু জানি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফোন করে যেটি জানিয়েছি, এই বিবেচনাটি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে আমি শুনেছি, আমি কতটুকু সত্য জানি না, এবং এটি আরো বিবেচনাধীন আছে, এটা আরো সুন্দরভাবে কিভাবে সমাধান করা যায়। জি, বিবেচনাধীন আছে। আমি ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনার কাছ থেকেও একটু এই বিষয়টি শুনে পরের জায়গায় যেতে চাই, প্রস্তুতির জায়গাটায় যেতে চাই যে নিশ্চয়ই প্রস্তুতিরও একটা অংশ হিসেবে এটিও আপনি বলছিলেন চিকিৎসকরা অনেকেই মৃত্যুবরণ করেছেন, চিকিৎসা কর্মীরা মৃত্যুবরণ করেছেন। সেখানে এমন একটা সিদ্ধান্ত এবং তার বিকল্প যেভাবে ভাবা হচ্ছে সেটি নিয়ে আপনার কি বক্তব্য? আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটু আপনার আগের প্রশ্ন ধরে একটু এক্সট্রা কথা বলছি। ওই যে হার্ড ইমিউনিটি কথা যেটা বলছিলেন, আমার এটা জানানো দরকার। যেটা এটা কিন্তু একটু মানে যে কনফিউশন অ্যারাইজ করছে। হার্টে কিন্তু অনেক লোক আক্রান্ত হতে হয়, 60 থেকে 80% লোক, এবং এতগুলো লোক আক্রান্ত, অনেক লোক কিন্তু মারাও যাবে। সুতরাং ওইটার দিকে কিন্তু আমরা বাংলাদেশ যাবে এটা আমি মনে করি না। আরেকটা কথা হলো যেটা অ্যান্টিবডি বলে, ইমিউনিটি হলে বডিতে অ্যান্টিবডি হবে, এটাও কিন্তু অনেক কিছু রিসার্চ পর্যায়ে। এটা হয়ে গেলেই যে সে ভালো হবে এটাও কিন্তু বলা মুশকিল। কারণটা হলো বিভিন্ন জায়গায় রিসার্চ করে দেখা গেছে যে অ্যান্টিবডি যেটা হচ্ছে এইটা কিন্তু 3 মাসের বেশি প্রোটেকশন দেয় না। 2 মাস পরে অ্যান্টিবডি কমে যায়, 3 মাস পর্যন্ত অ্যান্টিবডি আর থাকে না। অর্থাৎ 3 মাস পরে কিন্তু আবার সে আক্রান্তের ঝুঁকি থাকে। সুতরাং আমাদের কিন্তু এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। আমরা যদি কেউ মানে অন্যান্য ভাইরাস একবার অ্যান্টিবডি হয়ে গেলে, একবার ভাইরাস আক্রান্ত হলে আর হয় না, বা রেয়ারলি বা হইলেও সিরিয়াস হয় না। করোনার বেলা কিন্তু সম্পূর্ণ আলাদা, যদিও এটা ভাইরাস, কিন্তু এর যে অ্যান্টিবডি হয় 3 মাসের বেশি কিন্তু থাকে না। সুতরাং আমাদের ঝুঁকি কিন্তু রয়ে গেছে। তাই বলছি এই কারণে এইটাকে মনে করে আমরা যেন কেউ আবার আত্মতৃপ্তিতে না ভুগি যে আমাদের দেশ তো হার্ড ইমিউনিটি হয়েই গেল, আমাদের বোধহয় আর হবে না, এই কথার জন্য কেউ মনে না করি। কারণ এটা আমার কিন্তু ভুল হবে আবার। কারণ এমনিতে আমরা উদাসীন জনগণ, কিছুটা ড্যাম কেয়ার ভাব বা এখানে বলতে পারেন শৈথিল্য ভাব, আবার যদি এগুলো বলি যে শক্ত হয়ে গেছে, হার্ড ইমিউনিটি হয়ে যাওয়া আর হবে না, এটা কিন্তু মোটেই তথ্যটা আসলে কিন্তু কারেক্ট না। আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মানতেই হবে, আমাদের কিন্তু সচেতন থাকতেই হবে। এই ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো কার্পণ্য করা, মানুষ করে না করে সেটা অন্য কথা, কিন্তু আমাদের কিন্তু এগুলো বলতেই হবে, এটা মানার চেষ্টা করতে হবে, মানানোর চেষ্টাও করতে হবে, এভাবে কিন্তু খেয়াল থাকতে হবে। আমি আপনার প্রশ্নে আসি। যেটা বললেন প্রফেসর উত্তম, তো উনি বললেন এই সরকারের সিদ্ধান্ত, যেহেতু উনি বর্তমানে পরিচালক হিসেবে আছেন, উনি জানেন পরিপত্রগুলো, উনি দেখছেন, উনি সবগুলো জানেন। ইভেন গভর্নমেন্ট যে ডিসিশনটা নেয় এগুলো আসলে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করে নেবেন, মানে প্রধানমন্ত্রীর বিবেচনাধীন হয়ে আছে, এটা আমি শুনেছি। তো যে আমি আসলে ওই এর চেয়ে বেশি ডিটেল জানিও না। উত্তম যা বলছে আসলে এটাই আমি জানি, যে গভর্নমেন্ট হয়তো একটা ভাতা, একটা অ্যামাউন্ট দিবে।
এখন সে হোটেলে থাকবে বা বাসায় থাকবে, কোথায় থাকবে, সে নিজে নিজে ডিসিশন নিতে পারবে, কিন্তু বা তার এই স্বাধীনতা প্রশ্নটা এটা দেওয়া চিকিৎসকরা হয়ে অনেকে গেছে আর কি। করছেন যে এইভাবে তারা কিন্তু নিজের করা নিজের হয়েছে না। এই ডিসিশনটা নেবেন, বাসা খুঁজবেন, হোটেল খুঁজবেন, নাকি তাদের আসলে কাজের একটা কাজের যে ব্যস্ততা সেখানে মনোনিবেশ করবেন। একটা বিরতির পরে আসি, ডাক্তার বেনজির আহমেদ এই বিষয়টা শুনবো নিশ্চয়ই। সেই প্রস্তুতির কথা যেটি আপনি তুলছিলেন সেটি নিয়েও একটু আলোচনায় আসতে চাই একটা বিরতির পরে। রাজকাহনে ফিরে এলাম, জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডাক্তার বেনজির আহমেদ, যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম যে যেই ব্যবস্থা নেবার কথা বলা হচ্ছে এবং পরিপত্র জারি করে চিকিৎসক চিকিৎসা কর্মীদের যে আবাসন ব্যবস্থা সেটি বা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি যেটি ছিল সেটি থাকছে না, এই বিষয়ে আপনার কি মতামত? এই সময়ের জন্য সেটি কতটা সিদ্ধান্তটা যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে, এবং চিকিৎসকদের সংখ্যক সরকারের বিকল্প ব্যবস্থাপনা, পুরো বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন। না, ধন্যবাদ। আসলে দেখেন, এই ব্যাপারটা হলো একটা কারিগরি একটা বিষয়, টেকনিক্যাল একটা বিষয়। অর্থাৎ ডাক্তাররা যখন এই কোভিড হাসপাতালে সেবা দিচ্ছেন, তারপরে তারা কোথায় থাকলে তাদের মাধ্যমে অন্যরা আক্রান্ত হবেন না, এটা একটা কারিগরি বিষয়। এবং সিদ্ধান্তটা হওয়া উচিত কারিগরি। এটা প্রশাসনিক দৃষ্টিতে দেখলে হবে না যে আমাদের হোটেলে রাখলে টাকা বেশি খরচ হচ্ছে। আসলে করোনা আমাদের নিয়ন্ত্রণের জন্য এবারে কিন্তু স্পেশাল বরাদ্দ রাখা হয়েছে, এবং করোনা এমন একটা এত বড় বিষয় যেটার জন্য আমাদের আসলে খরচ করতে হবে, পর্যাপ্ত খরচ করতে হবে। আমরা একদিকে যেমন যেখানে প্রয়োজন সেখানে পর্যাপ্ত খরচ করতে চাই না, অন্যদিকে আবার এখান থেকে টাকা দুর্নীতি হয়, টাকার অপব্যয় হয়, নানা ধরনের অপব্যয়। আসলে এইটা হলো আমাদের ব্যবস্থাপনার দুর্বলতা। এখানে দুটো ভাবে জিনিসটা দেখা উচিত। একটা হলো এটাকে ভালো ব্যবস্থাপনার আওতায় আনা, এই হোটেলগুলোতে অযাচিত বিল অথবা এই ধরনের যে অনিয়মগুলো ছিল সেগুলো থাকা যেমন একদিকে উচিত না। পাশাপাশি আমাদের চিকিৎসকরা বাড়িতে গেলে সেখানে তাদের পরিবারে যদি সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়, তাহলে অবশ্যই হোটেলে যদি রাখতে হবে এই কারণে যে নিজেরা হোটেল ঠিক করে যাওয়া এবং যে টাকাটা নির্ধারণ করা হয়েছে। আপনি জানেন ঢাকা শহরে হোটেলের বিল এত বেশি যে একজন চিকিৎসকের জন্য মানসম্পন্ন যে হোটেল সেইটা কিছুতে এই টাকা দিয়ে হবে না। এবং যে সেন্টারগুলোর কথা বলা হচ্ছে সেখানেও যদি রাখা যায় যেতে পারে, কিন্তু ম্যানেজমেন্টটা করতে হবে আগেই মন্ত্রণালয়কে, অধিদপ্তরকে, তাদেরকে এটা সুন্দর সেই ব্যবস্থাপনার কথা বলছেন ডাক্তার বেনজির। একটু যদি এটি জানতে চাই যে যেই দেশগুলোকে আমরা অনুসরণ করি বিভিন্ন সময় ব্যবস্থাপনার দিক থেকে, বিভিন্ন দেশ আসলে কিরকম ব্যবস্থা নিচ্ছে? দেখেন, এটা এক এক দেশে এক এক রকম, এবং তারা আসলে এটা নির্ভর করছে ওই যেটা বললাম টেকনিক্যাল দিকগুলোর উপর। তারা নানা ধরনের গবেষণা করছে। ধরেন একজন চিকিৎসকের তারা বা হেলথ কেয়ার প্রোভাইডারদের তারা বারবার তারা অ্যান্টিজেন টেস্ট করছে, বারবার তারা পিসিআর করছে, অ্যান্টিবডি দেখছে। ধরেন আমরা যদি আমাদের কিছু চিকিৎসককে পাই যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং তাদের অ্যান্টিবডি আছে, তাহলে তারা কিন্তু তুলনামূলকভাবে নিরাপদ, তাহলে আমি তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করতে পারি। আবার আমি যদি পিসিআর করি, অ্যান্টিজেন টেস্ট করি, করে যদি দেখি একজনের মানে করোনা নেই, তার ভাইরাস নেই, তাহলে কিন্তু এই মুহূর্তে সে অন্তত ঝুঁকিপূর্ণ না, তাহলে তারা এইভাবে ডিসিশন গুলো নিচ্ছে। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলো এই জায়গাটা আমাদের বিশাল ঘাটতি, যে আমাদের চিকিৎসকের কি ঘটছে, নার্সদের কি ঘটছে, অন্যদের কি দেখা ঘটছে। যাচ্ছে কিরকম। আমি যদি ডাক্তার এ বি এম আব্দুল্লাহর কাছ থেকে একটু শুনি, ডাক্তার বেনজির আবারও আসছি। ডাক্তার এ বি এম আব্দুল্লাহ, আসলে কেমনটা দেখা যাচ্ছে, কেমনটা প্রতিফলন ঘটছে বিভিন্ন দেশে, বিভিন্ন তারা অবস্থার প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে এখন? না, এটা ধন্যবাদ আপনাকে। আমি ওই আপনার আগের কথার সূত্র ধরেই বলছি আর কি। প্রফেসর বেনজির আহমেদ ভাই উনিও যা বললেন, এটা আসলে এক এক দেশে এক এক রকম। এই যে আমাদের যে সিস্টেম চালু করা হয়েছে শুরুতে, কিন্তু আমার একটা দাবি ছিল যে ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষাটা খুবই জরুরি, এবং পার্শ্ববর্তী দেশ ওরা 5 স্টার হোটেলে রাখে, খাওয়া দাওয়া সাপ্লাই দেয়, সবকিছু করে, এবং আমাদের এটা করা দরকার, এবং গভর্নমেন্ট কিন্তু এই হোটেলের ব্যবস্থাটা করছিলেন। তো এটা আসলে কিন্তু চায়নাতে এই অবস্থায় কিন্তু এটাই ছিল। ডিসেম্বরে যখন শুরু হয়, তারাও কিন্তু ডাক্তারদের ওইভাবে আলাদাভাবে রাখতো, হোটেলে বা যেখানেই তারা রাখতো, তাদের মতো জায়গা ব্যবস্থা করে রাখতো, তাকে থাকা খাওয়া তাদের নিরাপত্তা চায়না কিন্তু দিচ্ছে। আস্তে আস্তে কিন্তু তারা ওই অবস্থা থেকেও কিন্তু চলে আসছে। এখন ডাক্তাররা নর্মাল ভাবে যায়, নর্মাল ভাবে ডিউটি করে বাসায় থাকবে, এবং অনেক দেশে আমি যতদূর জানি, তবে হ্যাঁ, এটা একটা কথা হলো যে কারিগরি ব্যাপার বা টেকনিক্যাল ব্যাপার, তারা কিন্তু ওইভাবে টেস্ট করেই নেয়। যেমন ইউকেতে আমি যতদূর জানি, সেই ডাক্তাররা কিন্তু ওখানে টেস্ট করা হয় রেগুলার, অ্যান্টিজেন বলেন, অ্যান্টিবডি বলেন, আরটিপিসিআর করা হয়। তারা টেস্ট করে দেখে যখন ও নিরাপদ, ও কিন্তু ডিউটি করে বাসায় যায়। আমি যতদূর জানি, এটা আরো দু একটা ইউরোপিয়ান দেশে আমি খবর আমি নিজে থেকেই নিয়ে নিয়েছিলাম
কিন্তু ওই জিনিসটাই হোটেলে কম্পালসরি রাখার মতো তারা কিন্তু ওইভাবে করে না এখন আর। টেস্ট করে এটা ঠিক, যেমন আমাদের তো টেস্ট কম করা হয় বা করাই হয় না, ওরা কিন্তু আরটিপিসিআর এর প্রয়োজনে অ্যান্টিজেন ইজিলি করা যায়, 15-20 মিনিটের রেজাল্ট পাওয়া যায়, অ্যান্টিবডি টেস্ট করে যায়, তখন দেখি যে সে নিরাপদ, ও কিন্তু বাসায় যেতে দেওয়া হয়, তাকে আইসোলেশন ভাবেই কিন্তু করা হচ্ছে আসলে। এখন আমাদের দেশে জি যেটা চালু করা হয়েছে এখন হয়তো ওই পরিপ্রেক্ষিতটা চিন্তা ভাবনা করে তারা হয়তো ব্যাপারটা টেকনিক্যাল, তো ওরকম টেস্ট জি করে রাখাই কিন্তু ভালো, একদম রিপিটেড মানে বারবার এই করে যদি টেকনিক্যাল সেভ ব্যাপারটা হয় যদি তখনই তাকে সহজ বাসায় করে যেতে বুঝতে দেওয়া চাই, ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, চিকিৎসকরা কি নিরাপদ বোধ করছেন? তারা ফ্রন্ট লাইনার্স, এই সময় তাদের দিকে আমরা অনেক সময় অনেক কিছুর জন্যই তাকিয়ে থাকছি আমাদের চিকিৎসা সেবার জন্য। তারা নিরাপদ তো? আপনারা নিরাপদ বোধ করছেন তো? ধন্যবাদ। আসলে আমাদের যে যারা কোভিড এর ডিউটি করে 50 ঊর্ধ্ব কোনো ডাক্তার বা নার্স করেন না। যারা করে অত্যন্ত ইয়াং ডক্টর, 39 বিসিএস বা 33 একদম ইয়াং ডক্টর। তাদের হলো আমাদের দেশের যে সিস্টেম, আমাদের ডাক্তারদের এমবিবিএস পাশ করে চাকরিতে ঢুকেই তাকে আবার পোস্ট গ্রাজুয়েশনের জন্য এফসিপিএস, এমডি, এমএস এগুলোর জন্য আবার তাদের যুদ্ধ করতে হয়। ওইগুলোর ডিগ্রিটা পেতে এমবিবিএস নিতে 6 বছর লাগে, আর হলো ওই ডিগ্রিগুলো নিতে আরো 10 বছর যুক্ত হয়। এই 10 বছরটি তারা কিন্তু পরিবারের সাথে যুক্ত থেকে, কখনো শ্বশুর শাশুড়ির সাথে যুক্ত থেকে, কোনোভাবে এই 8 বছর টানাপূরণের মধ্যে আমাদের পোস্ট গ্রাজুয়েশন বা বিশেষজ্ঞ হওয়ার জন্য যে লেখাপড়া সেটি করতে হয়, যার কারণে তাদেরকে হয় শ্বশুর বাড়ির উপর ডিপেন্ড করতে হয়, নাহলে নিজের বাড়ির উপর। আর এই ইয়াং ডাক্তাররা সাধারণত যেসব বাসায় অবস্থান করে, খুব ম্যাক্সিমাম ডাক্তার, হয়তো অল্প সংখ্যক ডাক্তারের হয়তো নিজেদের বড় গাড়ি বড় বাড়ি হয়তো আছে, কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারেরই কিন্তু ছোট্ট একটি বাসা, 2টি বা 3টি রুম, হয়তো তার শ্বশুর শাশুড়ি আছে, নতুবা তার বাবা মা আছে, বা এরকমই একটা, বা তার একটি ছোট্ট শিশু আছে বা 2টি শিশু আছে, এরকম একটি অবস্থান। আসলে এখানে দেখতে হবে, যেটি হলো আমাদের আব্দুল্লাহ স্যারও যেটি বললেন বা প্রফেসর বেনজিরু যেটি বললেন, আমাদের যে জিনিসটি হলো দেখতে হবে হলো, আমাদের যদি সাইন্টিফিক্যালি যদি আমরা মনে করি আমাদের ডাক্তাররা বাসায় গেলে সুপার স্প্রেডার হয়ে আমার কমিউনিটিতে ছড়াবে না, তাহলে আমাদের বাসায় যেতে কোনো আপত্তি নেই। তো এই জায়গাটায় আমাদের যারা টেকনিক্যাল অ্যাডভাইজার তাদেরকে বলতে হবে, আমাদের সরকারকেও পরামর্শ দিতে হবে, আমরা যে আরটিপিসিআর পরীক্ষাটা করছি কেন, আমাদের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, কিন্তু আমরা করছি অনলি ফর তাদেরকে ট্রেসিং, সার্ভিলেন্স বা আইসোলেশনে নেওয়ার জন্য। আমরা তাও আমাদের যেহেতু 33%, 67% পজিটিভ হয়, 33% আমার অলরেডি ইরর বা আমার থেকে যাচ্ছে, আবার তাদের আমরা 67% পজিটিভ দেয় সোয়াব পরীক্ষার মধ্যে, তাদের মধ্যে 20% আবার আমাদের রিপোর্টের গরমিল আছে, একটি ল্যাবে পজিটিভ একটি ল্যাবে নেগেটিভ, তার মানে ওইখানে আরো 12% যুক্ত হলো। 33% এবং 12% যুক্ত হলে আমাদের প্রায় 4% আমরা নির্ভর করতে পারি না এটা কোভিড রোগী না রোগী না, আমরা 55% রোগীকে এই পরীক্ষার মাধ্যমে করি। তাও করার উদ্দেশ্য হলো তাকে আইসোলেশনে নেওয়ার জন্য, যাতে কমিউনিটিতে না ছড়ায়। এইটি হলো দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি যদি ডাক্তার নার্সদের ক্ষেত্রেও হয়, তাহলে তাদেরকে কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রাখতে হবে। আর যদি বলে যে না, তারা হলো আমাদের জনগণ শুধু আরটিপিসিআর আইসোলেশনে থাকবে, তাহলে ডাক্তাররা সুপার স্প্রেডার, যদি বিজ্ঞান যদি বলে যে তাদেরকে আলাদা রাখার দরকার নেই, অবশ্যই তারা বাসায় যাবে, বাসায় থাকতে পারে। এই জায়গাটা আমার মনে হয় বিজ্ঞান বলে, আমাদের বিজ্ঞান কি বলছে, দুইজন এই বড় গবেষণাটা প্রফেসর কেন আছেন, বিশেষজ্ঞ সঠিকভাবে আছেন, এখনো এরকম আর হচ্ছে না, টেকনিক্যাল কমিটির এই যারা আলোচনা অ্যাডভাইজার, নিশ্চয়ই তারা এই বিজ্ঞান কি বলে পরামর্শটা সেটি একটা যদি বের দয়া করাটা করে খুবই দেন, জরুরি। যাদের কাছ থেকে তাহলে এই নিরাপত্তা চাই তারাই দ্বন্দ্বটা যদি আরো বা আজকের অনিরাপদ দিনে হয়ে সুপার স্প্রেডার, যেটি ডাক্তার উত্তম কুমার বড়ুয়া বলছেন। সাথে সাথে একটু আর একটা বিষয় জানি, গবেষণা নিয়ে কথা হচ্ছে, এখনো যদির উপরেই অনেক কিছু নির্ভর করতে হচ্ছে। একটা গবেষণার কথা আজকে পড়ছিলাম এবং তাতে উদ্বিগ্ন হবার মতো আছে কিনা আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। ডাক্তার বেনজির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, তাদের গবেষণায় বলছেন যে বর্জ্যপানি পরীক্ষা করে করোনার উপস্থিতি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আসলে এখন কি পানিবাহিতও হতে পারে করোনা বা বর্জ্যবাহিতও হতে পারে করোনা? ধন্যবাদ। এইটা ইতালিতেও পাওয়া গিয়েছে, যে ইতালি সুয়েরেজ পরীক্ষা করে তারা এই করোনা ভাইরাস শনাক্ত করতে পেরেছেন। এখন ধরেন এইটা যেহেতু একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, এখন পানিতে যদি ভাইরাসটা পাওয়া যায়, সেইটা কতটুকু সংক্রমিত করতে পারবে, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, তার উপর নির্ভর করবে। এখন এটা ধরেন ভাইরাস লোড লাগবে, যে পানিতে পাওয়া যাচ্ছে সেই পানিতে নানা ধরনের যে ডিসইনফেক্টেন্ট আছে
নানা ধরনের কেমিক্যাল আছে, সেইটা ভাইরাসকে কতটুকু ডিঅ্যাক্টিভেট করবে সেটা একটা বিষয়। দ্বিতীয়ত, যে ওই পানি যখন ব্যবহার করা হবে, ধরেন কেউ গোসল করলো, তাহলে গোসল করার সময় তার নাকে ঢুকতে পারে। এখন এই ঢুকলে সংক্রমণটা হবে কিনা সেটা একটা বিষয়, এটা দেখার বিষয় যে আসলে সংক্রমণ হবে কিনা। এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্বে মানে গবেষণায় কোনো কিছু পাওয়া যায়নি যে আমাদের পানি দূষণযুক্ত পানি, অর্থাৎ এই করোনা ভাইরাস দূষণযুক্ত পানি দ্বারা কেউ আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত বিশ্বে আমার নজরে আসেনি এরকম কোনো ঘটনা। জি, আমরা একটা বিরতিতে যাই। অনেক কিছুই আসলে গবেষণার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, যদির উপরেই রয়ে যাচ্ছি এখনো আমরা। একটা বিরতির পরে ফিরে এসে একটু প্রস্তুতির জায়গাটাও আলোচনায় আনতে চাই। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি প্রস্তুতির বিষয়টি জানতে চাইছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গত 17 সেপ্টেম্বর যে স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, যেই কাজগুলো তাৎক্ষণিকভাবে করার কথা ছিল সেগুলো যথোপযুক্তভাবে করেছে বলেই নিয়ন্ত্রণে আনা গেছে। সেই কাজগুলো মানে সেই প্রস্তুতির বিষয়টা, এবং তার পরবর্তীতে আবার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদেরকে আরো প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটাও কেমন নিতে হবে, ডাক্তার এবিএম আব্দুল্লাহ? না, যেটা বলছেন প্রস্তুতি বলতে, আসলে প্রস্তুতির কথাটা আমি আগে বলি। প্রস্তুতি মানে এটা মূল কথাটা হলো যে এটা তো একটা আশঙ্কা প্রকাশ করছে, তো আমরা অনেকেই মনে করছি হয়তোবা শীতে বাড়তেও পারে। এখন যদি বাড়ে আমাদের তো প্রিভেনশন করতে হবে। তো এটা মূলত উনি হয়তো মিন করতে চাচ্ছেন যে জনগণকে তো স্বাস্থ্যবিধি মানতে হবে ভালো করে। জনগণ তো স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একেবারেই উদাসীন। মাস্ক পরে না, হাত ধোয়ার সংস্কৃতি ঠিক মতো করে কিনা, এই যে শারীরিক দূরত্ব মেইনটেইন, এগুলো তো মেইনটেইন করতে হবে। এগুলো যদি আমরা মেইনটেইন না করি, কারণ একটা ঝুঁকি তো হইতে পারে, নাও পারে, না পারলে তো আরো ভালো, আল্লাহ আল্লাহ করে যদি আমাদের না হয় তাহলে তো ভালো, কিন্তু আমরা তো উদাসীন থাকবো না। সেই জন্যই বলছি আপনারা কিন্তু সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মানবেন। যদি সচেতন জনগণ না থাকে, স্বাস্থ্যবিধি সেখানে যদি আসলে মানে, সরকারের অন্তত তো বারবার আমরা বলি প্রস্তুতিটা কি, বা মাস্ক স্বাস্থ্য পরবেন, মাস্ক মন্ত্রণালয়ের পরতে হবে, প্রস্তুতিটা এগুলো কি? যদি না জনগণের করে একটা, তাহলে তো আপনি ঝুঁকি তো বলছেন যে বাড়বেই। মানছে না, সেই জন্য এই প্রবণতা সারা বিশ্বেই আমরা দেখতে পাচ্ছি, না মানবার যে একটা প্রবণতা। সরকারের প্রস্তুতির জায়গাটাও যদি বলেন ডাক্তার আব্দুল্লাহ। না, প্রস্তুতি বলতে আর এগুলো যেগুলো আছে এগুলো থাকবে, যেমন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যেগুলো আছে, আমাদের ডাক্তার নার্স, আমরা তো মোটামুটি দক্ষভাবে কিন্তু জনগণের সেবা দিয়ে যাচ্ছে। আমাদের শুরুতে কিন্তু আমাদের ভয় ছিল। সেই মার্চের দিয়ে যদি দেখেন, আমাদের বিরুদ্ধে কমপ্লেনের শেষ নাই, ডাক্তার নার্স সবাই। কারণ এটা তো ডাক্তারও তো মানুষ, তাও তো ভয় পেতেই পারেন। ভয় পাওয়া তো অপরাধ কিছু না। একটা মানুষ কিছু শুনতেছে এটা সিরিয়াস, মারা যায়, চিকিৎসা নাই, এসব ভয় তো ডাক্তারও পেতে পারে। সুতরাং তখন একটু বদনাম কিন্তু ছিল, বদনাম না মানে কমপ্লেন করতে মানুষ, ডাক্তার আসে না, দেখে না, দূর থেকে চিকিৎসা দেয়, টেলিফোনে কথা বলে, এগুলো কিন্তু সত্য। কিন্তু বর্তমানে কিন্তু ডাক্তাররা আসলেই যথেষ্ট দক্ষভাবে কিন্তু, আমি যতদূর জানি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কিন্তু তারা দিচ্ছে, ডাক্তার বলেন নার্স বলেন দিচ্ছে। আমাদের চিকিৎসা দিচ্ছে বলেই তো ডাক্তার রোগীর কাছে যাচ্ছে, অনেকে কিন্তু মারাও গেছে, এই কারণেই তো মারা গেছে। রোগীর কাছে যেতে হচ্ছে, আমাদের বাড়িতে রোগীর কথা শুনতে হচ্ছে, গায়ে হাত দিতে হচ্ছে। সুতরাং ঝুঁকি তো আছেই। তারপরেও কিন্তু জি। আমরা যথেষ্ট, কেউ এই ফ্রন্টলাইন ফাইটার যারা আমরা ডাক্তাররা বলেন, অন্যান্য ফ্রন্টলাইন ফাইটারও আছে, আমরা কিন্তু মোটামুটি বলতে পারেন যে খুব ভালোভাবে রোগী নিশ্চয়ই ম্যানেজ এই করতে পারছি। ফ্রন্টলাইন এবং সেই ফাইটারদেরকে জন্যই নিশ্চয়ই আমরা দেখেন সাধুবাদ আরো একবার পৃথিবীর অনেক জানাতে দেশে চাই। যদি তবে মৃত্যুর হার এই কিন্তু, প্রবণতাও মানুষের মধ্যে তৈরি হয়েছে। মানুষ অসুস্থ হলেও চিকিৎসা নিতে যেতে চাচ্ছে না। করোনা হলেও বাসায় থেকেই মানে চিকিৎসা নিতেও কোথাও যেন একটা অস্বস্তি তৈরি হয়েছে কিনা, যদি সম্ভব হয়, জানি না আজকে সম্ভব হবে কিনা। আমার দর্শকদের কিছু প্রশ্ন মতামতের জায়গাটি একটু তুলে ধরে আমি ডাক্তার বেনজির আপনার মন্তব্য এই বিষয়ে জানবো। সুশান্ত বিশ্বাস বলছেন করোনা ভ্যাকসিনের কি খবর? শুধু শুনেই আসছি অমুক দেশ তমুক দেশ, অমুক প্রতিষ্ঠান তমুক বিজ্ঞানী ট্রায়াল শেষ করেছে। মানুষ আর কতদিন পর মানসিক চাপ থেকে মুক্ত হতে পারবে? আতিকুল ইসলাম তিনি বলছেন স্বাস্থ্যের ডিজি আজাদের গাড়ি চালকেরই এত সম্পদ। আতিকুল ইসলাম আবারও লিখছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালিকের আছে ব্যক্তিগত পাজেরও নামে বেনামে অনেক সম্পত্তির কথা। এই বিষয়গুলো তিনি বলছেন, মানে এই দুর্নীতির বিষয়গুলো তিনি নজরে আনবার চেষ্টা করছেন। এরকম আরো অনেকগুলো মন্তব্য আছে ডাক্তার বেনজির, এই সহ যদি প্রস্তুতির বিষয়টি আপনি আলোচনায় আনেন। ধন্যবাদ। দুর্নীতি তো আছেই, কোনো সন্দেহ নেই। এটা শুধু স্বাস্থ্য বিভাগে আছে তা না, আপনি যদি দেখেন সব বিভাগেই আছে। আপনি পুলিশের যে ওসি আমাদের গ্রেপ্তার হলো সেই কক্সবাজারের টেকনাফে, আপনি দেখেন তার সম্পদের পরিমাণ দেখেন, এরকম বহু আছে। আর এই যে মালিক বলেন বা আমাদের অন্যান্য যারা আছে হেলথের, এরা হলো সুপার, আমরা সুপারম্যান বলতে পারি। হ্যাঁ, তারা হেলথের কাছে আছে না আছে কিছু যায় আসে না, তারা যেখানেই থাকতো তারা এই ধরনের অনিয়মগুলো দুর্নীতিগুলো করতো, কারণ এর সঙ্গে রাজনীতি জড়িত আছে। আপনি জানেন কিনা জানি না, উনি কিন্তু
তৃতীয় শ্রেণীর বাংলাদেশের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নেতা, সভাপতি, এবং উনি ডিজি ড্রাইভার। এটা একদিকে যেমন অধ্যাপক আবুল কালাম আজাদের উনি ড্রাইভার কখনো ছিলেন না, আমি জানি, কিন্তু উনি অধিদপ্তরের ড্রাইভার। কিন্তু যেটা বলা হচ্ছে অধ্যাপক আবুল কালাম আজাদের ড্রাইভার, এই তথ্যটা সঠিক নয়। এটা হলো ওইটার কথা। আর যেটা ভ্যাকসিনের কথা, এটা ট্রু, যে উনি যেটা বলেছেন যে আসলে ভ্যাকসিন নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে, এবং ভ্যাকসিন, আমি যদি বলি বাংলাদেশে করোনা প্রতিরোধের জন্য কার্যকরভাবে ভ্যাকসিনের প্রাপ্যতা, অ্যাক্সেসিবিলিটি, সেইটা দূরস্থ, অনেক দূর। আমরা কখন পাবো না আমরা জানি না। এটা কি 2021 সালে পাবো নাকি 2022 সালে পাবো, উই ডোন্ট নো। এটা অনেক অনিশ্চয়তা আছে। এবারে প্রস্তুতির কথাটা একটু আসি। আসলে মাননীয় প্রধানমন্ত্রী একদিক থেকে দূরদৃষ্টি সম্পন্ন কথাই উনিও আগেও বলেন, এবারও বলেছেন। এখন সমস্যাটা দাঁড়ায় স্বাস্থ্য বিভাগে মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো বুঝতে পারেন কিনা, এইটা একটা সমস্যা মনে হয়। কারণ এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছিলেন, যেমন আমরা লাল সবুজ হলুদ কার্যক্রমের কথা মনে করতে পারি, এরকম আরো অনেক কিছু। কিংবা আপনি যদি সরাসরি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যে চিকিৎসকদেরকে দিয়েছেন, যে নার্সদেরকে দিয়েছেন, যে অর্থ বরাদ্দ দিচ্ছেন, সেটাকে যে সর্বতোভাবে ব্যবহার করা এবং ব্যবহার করে রোগটাকে নিয়ন্ত্রণে আনা, এটা কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগ থেকে এখন পর্যন্ত পাইনি। এবং অধ্যাপক আব্দুল্লাহ ক্লিনিক্যাল সাইডের লোক, সুতরাং ওনার কাছে ক্লিনিক্যাল সাইডটা বেশি আসছে। আর জনস্বাস্থ্যের একজন ব্যক্তি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর যে কথাটা, সেটা আমি এইভাবে বিশ্লেষণ করি যে আমাদের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে শীতের আগে আমাদের করোনা যেন একটা সহনীয় পর্যায়ে আসে। ধরেন 50টা এই প্রসঙ্গে আমার দর্শকরা যে রকম উদ্বেগ প্রকাশ করছেন বা যে প্রশ্নগুলো, সেই সাথে প্রস্তুতি খুব সংক্ষেপে যদি গুছিয়ে বলেন ডাক্তার উত্তম কুমার। আমি বুঝতে পারিনি, একটু প্রশ্নটা যদি আবার করেন। জি, আমার দর্শকদের যে উদ্বেগ বা দর্শকরা যে বিষয়গুলো সম্পর্কে জানাচ্ছেন, এবং যদি প্রস্তুতির জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন। প্রথমে হলো ভ্যাকসিনের কথা বলি। আমরা আসলে ভ্যাকসিন অনেক দূর, আমরা এই 2020 সালে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 2021 সালে আমরাও তো পেতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কনসার্ন, এবং এটি গেবি সহ বিশ্বের যেসব দেশে আমাদের প্রাপ্যতা আছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, যেটি অতি সত্বর যদি পাই আমাদের বাংলাদেশ যাতে খুব তাড়াতাড়ি পায়, এটির জন্য এটি আমি ওই দর্শকের জন্য বলতে পারি। আরেকটি জিনিস হলো মালেক যে ড্রাইভারের কথা বলছে, আমাদের হলো আরেকটি জিনিস যেটা বলেছেন আপনি, প্রধানমন্ত্রী বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দক্ষতার সাথে। আসলেই এই আমরা প্রথমে সবসময় বলে আসছি, এই অভিজ্ঞতা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছিল না, আমেরিকার ছিল না, ইউরোপিয়ান কান্ট্রি কারোই ছিল না, তো আমাদেরও নাই। সেদিক থেকে আমরাও অনেক আমরা ভুল ত্রুটি আমাদের হয়েছে, আমাদের কিছু দুর্বলতা ছিল, অসমন্বয়তাই ছিল, কিন্তু সর্বশেষ যেটি হলো আমাদের দক্ষতা। অনেক ধন্যবাদ আমাদের অনেক কাটিয়ে উঠবার প্রচেষ্টা নিশ্চয়ই আমাদের মধ্যে থাকবে। ধন্যবাদ ডাক্তার এবিএম আব্দুল্লাহ, ডাক্তার বেনজির আহমেদ। বিদায় নিচ্ছি আজকে থেকে।